উইজডমের উপরে, হ্যাবিটের উপরে, সফলতার উপরে যত ধরনের পিএইচডি ছিল, লিটারেচার ছিল, গবেষণা ছিল, রিসার্চ ছিল, পুরা পৃথিবী থেকে উনি এক জায়গায় করেছিলেন। এবং এক জায়গা করে রিসার্চ করে যখন উনি বইটা লিখতে বসেছিলেন, তখন প্রথম দিকে অনেক হ্যাবিট আসছিল, বাট ওইটাকে ছোট করতে 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 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটা উনি লিখেছেন। দিস ইজ আ মিরাকল বুক ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর হ্যাবিট, অ্যান্ড দিস কুড বি এ মিরাকল বুক। এবং 7টা হ্যাবিটের মধ্যে আজকে আমরা একটা হ্যাবিট নিয়ে গল্প করব। ওকে, একটা হ্যাবিট যেটা নিয়ে আমরা গল্প করব, সেই হ্যাবিটটার নাম হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সার্কেল অফ ইনফ্লুয়েন্স বলতে এখানে কি বোঝানো হয়েছে আপনি দেখুন, এখানে খুব সুন্দর দুইটা কিন্তু সার্কেল করা হয়েছে। ইয়েলো সার্কেল, এটাকে বলা হচ্ছে সার্কেল অফ কনসার্ন, এবং যে গোলাপি রঙের সার্কেলটা আছে এটাকে বলা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সো আপনি দেখুন, সার্কেল অফ কনসার্ন এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স দুইটার মধ্যে পার্থক্যটা কি? সার্কেল অফ কনসার্ন দেখুন, বাম দিকে যে সার্কেলটা আছে সেখানে নিচে দেখানো হয়েছে, আমি আমার মাউসের ইয়াতে নিয়ে যাচ্ছি, প্রোঅ্যাক্টিভ ফোকাস। আর ডান দিকে যে সার্কেলটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ ফোকাস। বাম দিকের যে সার্কেলটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ ফোকাস, যেখানে আমার মাউসটা আছে, এটা হচ্ছে পৃথিবীতে যারা সফল ব্যক্তি হয় তাদেরকে প্রোঅ্যাক্টিভ পিপল বলা হয়। প্রোঅ্যাক্টিভ মিন্স হচ্ছে প্র্যাকটিক্যাল, যাদের পজিটিভ এনার্জি অলওয়েজ কাজ করে, যারা পজিটিভ পিপল। আর ডান দিকে যে সার্কেলটা হচ্ছে এটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ ফোকাস। এবং আমরা যে বলি প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, প্রোঅ্যাক্টিভ পিপল, রিঅ্যাক্টিভ পিপল, প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ যে ওয়ার্ডটা, এই প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ ওয়ার্ডটা কিন্তু আসছে এই স্টিভেন কভির এই বই থেকে। প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ ওয়ার্ডটা স্টিভেন কভির 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের পূর্বে প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ নামের কোনো ওয়ার্ড ছিল না। চলুন এবার আমরা সার্কেলটাকে বুঝি। সার্কেল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে পিঙ্ক যে সার্কেলটা, পৃথিবীতে যারা সফল তারা সবসময় ফোকাস করে সার্কেল অফ ইনফ্লুয়েন্সে, এবং পৃথিবীতে যারা সফল ব্যক্তি তারা সার্কেল অফ কনসার্নকে নিয়ে খুব একটা চিন্তা করে না। পৃথিবীতে যারা অসফল ব্যক্তি তারা কিন্তু সার্কেল অফ কনসার্ন নিয়ে পড়ে থাকে এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে চিন্তা করে না। এখন সার্কেল অফ কনসার্ন কি, সার্কেল অফ ইনফ্লুয়েন্স কি আমরা বুঝি। সার্কেল অফ কনসার্ন হচ্ছে এমন কিছু যে জিনিসের উপরে আপনার কোনো কন্ট্রোলিং নাই, এটাকে বলা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স বলা হচ্ছে ওই জিনিসটাকে যেই জিনিসের উপরে আপনার কন্ট্রোলিং আছে। ফর এক্সাম্পল, সার্কেল অফ কনসার্নের আমি এক্সাম্পল দিচ্ছি। হঠাৎ বৃষ্টি চলে আসলো, হঠাৎ যে বৃষ্টি চলে আসছে এটার উপরে কি আমাদের কন্ট্রোলিং আছে? আমাদের কিন্তু কারো কন্ট্রোলিং নাই। বৃষ্টি আসছে, বৃষ্টি নিজের মতো করে চলে যাবে। হঠাৎ ঘূর্ণিঝড় চলে আসতেছে, নার্গিস চলে আসতেছে, আমফান চলে আসতেছে, এই ঘূর্ণিঝড়কে ঠেকানোর কি আপনার আমার কোনো কন্ট্রোলিং আছে? নাই। হঠাৎ আপনার বাসে বিদ্যুৎ চলে গেল, এটার উপরে কি আপনার কোনো কন্ট্রোলিং আছে? আপনি হঠাৎ ট্রেনিং এ বসছেন, হঠাৎ আপনার বাসে ইন্টারনেটটা চলে গিয়েছে, এটার উপর কি আমার আপনার কন্ট্রোলিং আছে? এটাকে বলা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। মানে যে জিনিসের উপরে আপনার কন্ট্রোলিং নাই সেই জিনিসটাকে নিয়ে টেনশন করার আপনার দরকার নেই। তো পৃথিবীতে যারা সফল ব্যক্তি তারা সার্কেল অফ কনসার্নকে নিয়ে মাতামাতি করে না, সার্কেল অফ কনসার্নকে নিয়ে টেনশন করে না। কিন্তু যারা পৃথিবীতে অসফল ব্যক্তি, যারা লাইফে যারা মানে রিঅ্যাক্টিভ ব্যক্তি, যারা নেগেটিভ অ্যাটিটিউডের ব্যক্তি, তারা কিন্তু সবসময় সার্কেল অফ কনসার্ন নিয়ে পড়ে থাকে। যদি বৃষ্টি হয়ে যায় তারা বলে আহারে বৃষ্টি চলে আসলো, যদি বৃষ্টি না হতো তাহলে আমি এটা করে ফেলতাম। আহারে কারেন্ট চলে গেছে, কারেন্টটা যদি না যেত তাহলে আমার এই কাজটা হয়ে যেত, এই কারেন্টের জন্য হয়নি। আহারে ঘূর্ণিঝড় চলে আসছে, আহারে পলিটিক্যাল ইস্যুটা খুব খারাপ, আহারে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে কি হচ্ছে, হরতাল, মারামারি, কাটাকাটি হচ্ছে, আহারে ইরান ইরাকের সাথে যুদ্ধ হয়ে গেল, আহারে করোনা চলে আসছে। তারা কিন্তু সবসময় সার্কেল অফ কনসার্ন নিয়ে পড়ে থাকে। কিন্তু সার্কেল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে যেহেতু যেটার উপরে আপনার যেহেতু সার্কেল অফ কনসার্নের উপরে পৃথিবীতে সফল ব্যক্তিরা যারা আছেন, যেহেতু সার্কেল অফ কনসার্নের উপরে তাদের কন্ট্রোলিংটা নাই, সেহেতু তারা সার্কেল অফ কনসার্নকে নিয়ে মাতামাতি করে না।
তারা সবসময় থাকে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সার্কেল অফ ইনফ্লুয়েন্স কি? আপনার জীবনে যাই ঘটেছে, বিদ্যুৎ চলে গিয়েছে, ডাজন্ট ম্যাটার, বৃষ্টি পড়ছে, ডাজন্ট ম্যাটার, হঠাৎ ঘূর্ণিঝড় চলে আসতেছে, ডাজন্ট ম্যাটার, হঠাৎ যুদ্ধ শুরু হয়ে গেল, ডাজন্ট ম্যাটার, হরতাল মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল, ডাজন্ট ম্যাটার, করোনা চলে আসছে, ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসছে। জীবনে যারা সফল ব্যক্তি তারা ওইটাকে নিয়ে সারা দিন হাই করোনা কি হবে না হবে, লকডাউন, শুনেছি আমেরিকাতে 3 কোটি লোক জব হারাবে, ভারতে 12 কোটি লোক জব হারাবে, বাংলাদেশে 1 কোটি লোক জব হারাবে, আমার জবের কি হবে। বলা হচ্ছে এটাকে থিঙ্কিং না করে ওই সিচুয়েশনে আপনি আপনার অ্যাটিটিউডটাকে কিভাবে চেঞ্জ করতে পারেন, ওই সিচুয়েশনে খাপ খাইয়ে আপনার অ্যাটিটিউডটাকে, আপনার থিঙ্কিং লেভেলটাকে, আপনার বিহেভিয়ারটাকে চেঞ্জ করে আপনি কিভাবে এগিয়ে যেতে পারেন, এটাকে বলা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। তো আমরা আরো একটু ব্যাখ্যা করব খুবই ডিটেলসে একটু পর। ছোট্ট করে আমরা যদি এটার জিসটা বলি, সার্কেল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে ওইটা যেটার উপরে আপনার কন্ট্রোলিং আছে। তাহলে আপনার কন্ট্রোলিং কিসের উপরে আছে আমার ভাইজানরা? আমাদের কন্ট্রোলিংটা হচ্ছে আমাদের বিহেভিয়ার উপরে, আমাদের কন্ট্রোলিং এর উপরে, আমাদের আছে আমাদের থিঙ্কিং এর উপরে, আমাদের কন্ট্রোলিংটা হচ্ছে আমাদের অ্যাটিটিউডের উপরে, আমাদের কন্ট্রোলিংটা হচ্ছে আমাদের পজিটিভ থিঙ্কিং এর উপরে। লাইফে কি ঘটেছে ওইটা কোনো ব্যাপার না, যাই হয়েছে ওই সিচুয়েশনে খাপ খাইয়ে আমি কিভাবে এগিয়ে যাব, এটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এবং জীবনে আশেপাশে যা ঘটছে আপনি সারাদিন যদি ওইটা নিয়ে পড়ে থাকেন তাহলে ওটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। যেমন আমি যদি একটু দেখুন, স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে, এখন ব্লুটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। এই ব্লু যে দাগ দেখছেন এটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। দেখুন ব্লু দাগে কি বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ফিড, আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, দ্য নিউজ, আপনি খবরে কি শুনতে পাচ্ছেন, আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আপনি দেখুন এই গত 4-5 মাস অনেক মানুষটা ছিল সারাদিন করোনা করোনা, নিউজ পেপার খুলছে করোনা, টিভিতে নিউজ দেখছে করোনা, সারাদিন বিবিসি দেখছে করোনা, বন্ধু বান্ধবের সাথে আলাপ করছে করোনা, সারাদিন তারা প্যান্ডেমিক সিচুয়েশনটাকে নিয়ে। যখন আপনি মাথার ভিতরে সারাদিন করোনা করোনা প্যান্ডেমিক সিচুয়েশন ঢুকাবেন তো আপনি তো অসুস্থ হয়ে যাবেন। তাহলে আপনি কি বের হবেন? পজিটিভিটি কি আপনার ভিতরে কাজ করবে? আপনার ভিতরে কি পজিটিভ এনার্জি পাস হবে নাকি নেগেটিভ এনার্জি? আপনি এভরিডে নেগেটিভ এনার্জি দিচ্ছেন এবং নেগেটিভ এনার্জি দিয়ে রেগুলার আপনি হাই হতাশ করছেন, আল্লাহ আমার কি হবে, আমার কি জব থাকবে কিনা, ইনকাম করতে পারবো কিনা, আমার যে লাইফ স্টাইল ছিল আমি ওটাকে লিড করতে পারবো কিনা, সারাদিন করোনা করোনা। কিন্তু দেখেন দেয়ার আর ফিউ পিপল ছিল পৃথিবীতে যারা সফল পিপল, তারা কিন্তু করোনা করোনাকে নিয়ে এত টেনশন করেনি। করোনা আসছে নিজের মতো করে আসছে, নিজের মতো চলে যাবে। তারা ফোকাস দিয়েছে ওই করোনা সিচুয়েশনে নিজেকে, নিজের বিহেভটাকে, নিজের থিঙ্কিং লেভেলটাকে, নিজের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করার মাধ্যমে নিজেকে খাপ খাইয়ে আমি লাইফে কিভাবে এগিয়ে যাব, এটাকে বলা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আর সার্কেল, এই দুইটা কথা মনে রাখতে হবে, সার্কেল অফ ইনফ্লুয়েন্স সেটাকে নিয়ে সারাদিন চিন্তা করা। তো এখানে ব্লুটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। দেখুন দ্য নিউজ, দেখুন এখানে করোনা ভাইরাসে চলে আসছে, দেখুন আমার মাউসটা, করোনা ভাইরাস, আদার পিপল বিহেভিয়ার, অন্য মানুষ আপনাকে নিয়ে কি চিন্তা করছে, অন্য মানুষ আপনাকে নিয়ে কি কথা বলছে। খুব সুন্দর একটা কথা আছেন, খুব সুন্দর একটা কথা আছে না, সবচেয়ে বড় রোগ কি বললো লোক। অনেক মানুষ দেখবেন যে মানুষ কি বললো এটার জন্য তারা কাজ করা বন্ধ করে দেয়। এটাও কিন্তু আপনার ব্যাপারে অন্যরা কি বলছে, আপনাকে নিয়ে হাসি করছে, ঠাট্টা করছে, মস্করা করছে, আপনাকে নিয়ে টিটকারি করছে, কি করছে, এটা তো আপনার কন্ট্রোলিং এ নাই। লেট দেম ওয়ার্ক, লেট দেম ডু। অন্যরা যদি আপনাকে নিয়ে হাসাহাসি করছে, মস্করা করছে, কেউ বলছে তুমি পারবা না, তোমার দিয়ে সম্ভব হবে না, আদার ব্যাপারী, জাহাজের খবর, বড় বড় কথা বলো, দেখবো না কি করতে পারো, তাদের সাথে তর্ক করার দরকার নেই, তাদের সাথে কথা বলার দরকার নেই। লেট দেম ক্রিটিসাইজ ইউ, তাদেরকে ক্রিটিসাইজ করতে দিন। আপনি জাস্ট আপনার গোলের উপরে ফোকাস করুন। বিকজ অন্য মানুষ আপনাকে নিয়ে কি বলছে, অন্য মানুষের বিহেভ আপনার প্রতি কি, তার উপরে তো আপনার কন্ট্রোলিং নাই। এবং এই জায়গায় কিন্তু আমরা আমাদের জীবনে অনেক সময় ব্যয় করে ফেলি যে অন্য মানুষ আপনাকে নিয়ে কি বলছে, আপনি কি কাজ করছেন ওইটাকে নিয়ে অন্যরা কি বলছে, অন্যরা হাসাহাসি করছে, টিটকারি করছে, আপনাকে সম্মান করছে নাকি ডিসরেসপেক্ট বলছে। যেহেতু অন্য মানুষরা আপনার ব্যাপারে কি মন্তব্য করছে ওইখানে আপনার কন্ট্রোলিংটা নেই, ওইখানে ফোকাস দেওয়ার দরকার নেই। পলিটিক্যাল ইস্যু, ইরান ইরাকের যুদ্ধ হয়ে গেল, চায়না ভারতের যুদ্ধ হয়ে গেল, বাংলাদেশ ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হোক, ওইটা নিয়ে এত গল্প করার দরকার নেই, ওইটার উপরে তো আপনার কন্ট্রোলিং নেই। ইকোনমি সিচুয়েশন, দেখুন এখানে আছে ইকোনমি সিচুয়েশন, আহারে অর্থনৈতিক অবস্থা খারাপ,
হ্যাঁ, নিউজ পেপারে পড়েছিলাম। পুরো পৃথিবীর অর্থনীতি অবস্থা খারাপ, কিন্তু এই অর্থনীতি যে অবস্থা খারাপ, ইকোনমিক যে সিচুয়েশনটা খারাপ, এটার উপরে কি আপনার কন্ট্রোলিং আছে? আপনি কি ঠিক করতে পারবেন? ওইটা খারাপ হয়েছে, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। সার্কেল অফ কনসার্নে আপনার থিঙ্কিং করার দরকার নেই, আপনি থিঙ্কিং করবেন। আপনি চলুন আরো একটু ডিটেলসে যাই। সার্কেল অফ ইনফ্লুয়েন্স কে দেখেন, হোয়াট ম্যাটার্স, কি হয়েছে ওইটা বড় কথা না, আমার কন্ট্রোলিং কিসের উপরে আছে, এটাই হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। হোয়াট আই ফোকাস অন, আপনি ফোকাস কোথায় দিবেন? যাই জীবনে ঘটেছে ওইটা ব্যাপার না, ওই যেটাই হয়েছে ওই সিচুয়েশনে আমি খাপ খাইয়ে পজিটিভ থেকে কিভাবে এগিয়ে যেতে পারি, এটাকে বলা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। চলুন আমি আরো একটু ডিটেলসে যাই, যেহেতু আমি চাই আপনারা আন্ডারস্ট্যান্ড করেন। এখানে বাম দিকে যেটা হচ্ছে এটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, আমার যে মাউসটা এটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন, এবং ডান দিকে যেটা হচ্ছে এটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। দেখুন সার্কেল অফ কনসার্নটা কি, দ্য নিউজ, নিউজে কি আসছে, রাজনৈতিক অবস্থা কি, ন্যাচারাল ডিজাস্টার, হঠাৎ বৃষ্টি চলে আসছে, বন্যা চলে আসছে। আচ্ছা ভাইরা, বন্যা চলে আসছে, এই বন্যার উপরে কি আপনার কন্ট্রোলিং আছে? এটা আসছে ন্যাচারাল ডিজাস্টার, এটা এটা তার নিজের মতো করে শেষ হয়ে যাবে। ওই বন্যা সিচুয়েশনে আপনি নিজেকে খাপ খাইয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন, এটা সফল ব্যক্তিরা কাজ করে। দ্য ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ইকোনমিক অবস্থা, রাইট, কে কি বলছে, আপনার ব্যাপারে কি থিঙ্কিং করছেন, রাইট। আর ডান দিকে হচ্ছে সার্কেল অফ কনসার্ন, ইউর অ্যাটিটিউড, where you work, what you buy, where you live, leadership position you hold, the skill you learn, business you do, what you read, এইগুলো হচ্ছে সার্কেল অফ কনসার্ন। মোরাল অফ দ্য স্টোরি খুব ছোট্ট করে বলি, সার্কেল অফ কনসার্ন হচ্ছে যেটা আপনার কন্ট্রোলিং এ নেই, যেটা আপনার কন্ট্রোলিং এ নেই ওটাকে নিয়ে থিঙ্কিং করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে, নিজেকে অসুস্থ না পরিবর্তন করতে পারেন, ঘন্টার পর ঘন্টা ওইখানে ফোকাস দিন, ওইটাকে পরিবর্তন করার মাধ্যমে এগিয়ে যাওয়াটাই হচ্ছে। সো ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, পৃথিবীতে যারা সফল ব্যক্তি তারা দেখবেন, পৃথিবীতে যারা সফল ব্যক্তি তাদের কন্ট্রোলিং এ যেটা নাই তারা সেটাকে নিয়ে পড়ে থাকে না, তারা সেটাকে নিয়ে চিন্তা করে না, তারা সেটাকে নিয়ে চিন্তা করে অসুস্থ হয় না, তারা সেটাকে নিয়ে চিন্তা করে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেশনে চলে যায় না। যাই ঘটুক তারা চিন্তা করে তাদের কন্ট্রোলে যেটা আছে তারা সেখানে ফোকাস দেয়, এবং যে কোনো সিচুয়েশনে নিজের উপরে ফোকাস দেওয়ার মাধ্যমে, তাদের মাইন্ডটাকে চেঞ্জ করার মাধ্যমে, থিঙ্কিংটাকে চেঞ্জ করার মাধ্যমে, অ্যাটিটিউডটাকে চেঞ্জ করার মাধ্যমে, বিহেভিয়ারটাকে চেঞ্জ করার মাধ্যমে তারা এগিয়ে যায়। আমি আপনাদেরকে একটা সাকসেসের সিক্রেট আজকে বলে দিই, মিস্টার শাহাদাত। আমি ডন ভাইকেও দেখেছিলাম। ডন ভাই, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ডুইং গুড। একদিন আপনার সাথে কথা হবে, আমি আশা করি আপনি ভালো আছেন। ওকে, সো দেখুন, এই যে আমাদের প্যান্ডামিক সিচুয়েশনটা যে গেল গত 6টা মাস, বাংলাদেশে অনেক ইয়াং ছেলে ফেলেরা আছে, সারাদিন করোনা, নিউজ পেপারে করোনা, টিভির নিউজে করোনা, বন্ধু বান্ধবের আড্ডায় করোনা, বাসায় ওয়াইফের সাথে যখন গল্প করছিল করোনা, করোনা করোনা করতে করতে মাথায় তাদের ডিপ্রেশন চলে আসছে, ফ্রাস্ট্রেশন চলে আসছে। বাজে আর্টিকেল, যখন আপনি বাজে আর্টিকেল পড়ে পড়ে আপনি মাথাটাকে একদম কি বলবো, মানে ক্র্যাশ করে দিয়েছেন, আপনার থিঙ্কিং লেভেলটা কমে গিয়েছে, অনেকে জব হারিয়েছে, অনেকে হতাশ হয়ে যাচ্ছে, কি হবে না হবে আল্লাহ জানে। কিন্তু এই সিচুয়েশনের মধ্যে অনেকে ছিল যারা কিন্তু সময়টাকে প্রোডাক্টিভলি ইউজ করেছে। তো আপনি যদি সারা দিন মাথার ভিতরে গার্বেজ দিবেন তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট, আপনি যদি পজিটিভ এনার্জি দিবেন পজিটিভ এনার্জি বের হবে, আপনি নেগেটিভ এনার্জি যদি দেন তাহলে নেগেটিভ এনার্জি বের হবে। সো আমরা কি শিখলাম? আমরা খুবই মূল্যবান একটা স্কিল শিখলাম, সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং সার্কেল অফ কনসার্ন, যেটাকে বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভ অথবা রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড। আপনারা প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড অনেকবার শুনেছেন। আজকে আমি একটু আমার মতো করে ব্যাখ্যা করলাম যে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড কি, রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড কি। প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, মানে যেটার উপরে আপনার কন্ট্রোলিং আছে। রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড হচ্ছে সার্কেল অফ কনসার্ন, যেটার উপরে আপনার কন্ট্রোলিং নেই। আরেকবার বলি, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যেটার উপরে আপনার কন্ট্রোলিং আছে, আপনি যেটাকে পরিবর্তন করতে পারেন। রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড হচ্ছে বা রিঅ্যাক্টিভ ফোকাস হচ্ছে সার্কেল অফ কনসার্ন, যেটার উপরে আপনার কন্ট্রোলিং নেই, যেটাকে
শাহাদাত ভাই আমরা কি শুনছি? রাইট যাচ্ছে? জি জি, আর 4 মিনিট বস, আর 4 মিনিট সময় আছে, আবার আমরা লিভ নিয়ে আবার ঢুকতে হবে। সো নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য কি করতে হয়? নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হওয়ার জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর যোগ্য হতে হয়। সো এবং কংগ্রাচুলেশন আছে, খুবই স্ট্রং একটা কোম্পানি আছে এবং খুবই স্ট্রং একটা কোম্পানিতে কাজ করছেন, যাদের অনেক সফলতার স্টোরি আছে। সফল মনে রাখবেন, যারা সফল না তারা আর কাউকে সফল বানাতে পারে না। সো বেস্টিজ এমন একটা কোম্পানি যারা প্রমাণ করেছে 16 বছর থেকে নিয়ে 18 বছর তাদের বয়স, 1 কোটি, মোর দেন 1 crore পিপল জয়েন করেছে, অনেক মানুষ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তাদের ভাগ্য পরিবর্তন করেছে। সো আমি মনে করবো যে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আপনাদের চয়েসটা রাইট, বিকজ ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, সাকসেস স্টোরি অনেক স্ট্রং। সো বিল গেটস, আই ডিডন্ট ইভেন কমপ্লিট মাই ইউনিভার্সিটি। বিল গেটস বলেছিলেন যে দেখো আমি আমার ইউনিভার্সিটিটা শেষ করতে পারিনি, ড্রপ আউট ছিলাম। টনি ব্লেয়ার উনি বলেছিলেন যে দেখো মাই টিচার ইউজ টু কল মি এ ফেইলিয়ার, আমার টিচাররা আমাকে সবসময় বলতো তুমি হচ্ছে একজন ফেইলিয়ার, ব্যর্থ লোক। চাইল্ডহুড, আব্রাহাম লিঙ্কন, ইন চাইল্ডহুড দে আই স্টিচ শু, যেটাকে মুচি আমরা বলি, তা ওনার বাবা একজন মুচি ছিলেন, জুতা সেলাই করতেন বা জুতা পলিশ করতেন, এবং উনিও বলেছেন যে ছোটকালে কিন্তু আমি জুতা সেলাই করেছি। আমরা জানি লিওন মেসি, আই ইউজ টু সার্ভ এ টি এট দ্য শপ টু সাপোর্ট মাই ট্রেনিং। ফুটবল খেলা এত ভালোবাসতো যে তার কাছে টাকা ছিল না, সে যে ফুটবল ইনস্টিটিউটে ভর্তি হবে, একটা চায়ের দোকানে কাজ করতো, মানুষদেরকে চা সার্ভ করতো, টি সার্ভ করতো, এবং সেখান থেকে যে টাকাটা পেতেন ওই টাকাটা দিয়ে উনি ফুটবল ট্রেনিং করতেন বা প্র্যাকটিস করতেন। ধীরুভাই আম্বানি, যার ছেলে হচ্ছে মুকেশ আম্বানি, আপনি জানেন পৃথিবীর 7ম বড় লোক, রিলায়েন্সের ওনার। মুম্বাই ইন্ডিয়ান্স, যারা আপনারা আইপিএল দেখেন, সেটার মালিক। উনার বাবা পেট্রোল পাম্পে জব করতেন এক সময় এবং 80,000 টাকা নিয়ে মুম্বাই আসছিলেন। যার ছেলে হচ্ছে এখন বর্তমানে পৃথিবীর 7ম ধনী লোক। স্যামসন এইচ চৌধুরী, জানেন ছোট্ট একটা ওষুধের দোকান, প্রথমে ফেরি করে ওষুধ বিক্রি করতেন, তারপর ছোটখাটো ওষুধের দোকান। আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রি যাদের, তার মধ্যে স্কয়ার কিন্তু অন্যতম। তো কোথায় থেকে কোথায় গিয়েছেন। অমিতাভ বচ্চনের বলিউডে যে অবস্থা, সাউথে কিন্তু রজনীকান্ত হচ্ছে সেই অবস্থা, মানে সাউথের সুপারস্টার। এবং ওনার যখন বয়স 25 ছিল, উনি কিন্তু বাসের কন্ডাক্টর ছিলেন, বাসের হেল্পার কন্ডাক্টর যাদেরকে বলা হয়, উনি কিন্তু ছিলেন। আমরা জানি শাহরুখ খানকে, রাইট? শাহরুখ খান বলে যে আই স্লেপ্ট অন দ্য বেঞ্চ, বোরো RX-20 এভরি ডে ফ্রম এ ফ্রেন্ড টু ট্রাভেল ফিল্ম সিটি। আমি 20 টাকা আমার বন্ধুর কাছ থেকে বাকি নিতাম, এবং মুম্বাই একটা জায়গা নাম হচ্ছে ফিল্ম সিটি। ফিল্ম সিটি মানে হচ্ছে যেখানে মুভির শুটিং হয়, এবং আমি এভরিডে ওই 20 টাকা নিয়ে চলে যেতাম শুটিং দেখতে, ফিল্মের শুটিং দেখতে। যেই ছেলেটা 20 টাকা বাকি নিয়ে ফিল্মের শুটিং দেখতে যেত, সেই ছেলেটা হচ্ছে আজকে বলিউডের সবচেয়ে বড় নায়ক। আমরা জানি দক্ষিণ এশিয়াতে একমাত্র অস্কার উইনার কম্পোজার যিনি আছেন, মিউজিক ডিরেক্টর, তিনি হচ্ছেন A.R. রহমান। কিন্তু সো ওকে, আমি যেখানে ছিলাম, আমরা আবার চলে গেলাম এখানে। সবাই দেখছেন এগুলো গল্প শেষ। সো এখানে ছিলাম। সো এডুকেশনাল ড্রপ আউট, প্রথম দিকে কিন্তু উনি কিন্তু এডুকেশনাল ড্রপ আউট ছিলেন, এবং ওয়ান অফ দ্য টপ মিউজিক ডিরেক্টর। হিস্ট্রিটা আপনারা জানেন, প্রত্যেকের ছবি এখানে একটা গ্লান্সে আনা হয়েছে। এখানে বোঝানোর অর্থ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ভিতরে কমন, প্রত্যেকটা মানুষের ভিতরে কমন কি ছিল, 24 আওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 1440 মিনিট। প্রত্যেকটা মানুষ যারা জীবনে প্রচুর সফল হয়েছে, তাদের প্রত্যেকের জীবনে আছে 1440 মিনিট। 24 ঘন্টায় 1440 মিনিট হয়, এবং আমার এবং আপনার জীবনে আছে 1440 মিনিট। এই 1440 মিনিটটাকে আমি এবং আপনি কে কিভাবে ইউজ করছি, এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আমি কিন্তু আসলে এটাকে টাইম ম্যানেজমেন্ট বলি না, আমি এটাকে বলি লাইফ ম্যানেজমেন্ট। এই 1440 মিনিট আপনি কি সার্কেল অফ কনসার্নে দিচ্ছেন, নাকি 1440 মিনিট আপনি সার্কেল অফ ইনফ্লুয়েন্সে দিচ্ছেন, এটা ডিসাইড করে ফেলবে আপনার জীবনে সফলতা। এই 1440 মিনিট আপনি কি ঘন্টার পর ঘন্টা টিভি নিউজ পেপার দেখে এবং মানুষকে ক্রিটিসিজম করে এবং বন্ধু বান্ধবের সাথে মানে আড্ডায় আপনি মেতে আছেন, যেটা আপনার জীবনে কোথাও কাজে আসবে না, নাকি ওই 1440 মিনিট আপনি হয়তো বা কাজে আছেন, বই পড়ছেন, অথবা নিজের সেলফ ডেভেলপমেন্ট করছেন, এটা কিন্তু ডিসাইড করবে। বিকজ ইংরেজিতে একটা কথা আছে, লাইফ ইজ নট অ্যাবাউট ফাইন্ডিং ইউরসেলফ। জীবনটা কিন্তু খোঁজার ব্যাপার না, লাইফ ইজ করার ব্যাপার।
You cannot change your future, but you can change your habit, and surely your habit can change your future. Once more, you cannot change your future, but surely you can change your habit. আপনি আপনার ভবিষ্যৎটা চেঞ্জ করতে পারেন না, কিন্তু আপনি অবশ্যই আপনার অভ্যাসটাকে পরিবর্তন করতে পারেন। And surely your habit, এবং আপনি আপনার অভ্যাস পরিবর্তন হলে আপনার ভবিষ্যৎটাও ইনশাআল্লাহ পরিবর্তন হবে। Because once more, life is not about finding yourself. জীবনটা কিন্তু খুঁজে বেড়ানোর ব্যাপার না, জীবনটা হচ্ছে তৈরি করার ব্যাপার, ক্রিয়েটিং ইয়োরসেলফ। সো আরেকবার 1440 মিনিট 24 ঘন্টায় উপরে হচ্ছে 1,57,68,000 মিনিট আমাদের সারা জীবনে। আমাদের জীবনে যদি 60 বছর আমাদের যদি বয়স হয়, বিকজ এখন তো 70, 80, 90 চিন্তা করা যাবে না, বিকজ আগের মতো তো আমাদের দুধ মাখন তার পিওর না, তেলও পিওর না, সবকিছুই ভেজাল। তো 60 বছর যদি আমাদের জীবনের বয়সটাকে ধরি, তো 30 বছর জানতে জানতে বুঝতে বুঝতে পড়াশোনা করতে করতে শেষ হয়ে যায়। সো রেস্ট অফ দ্য নেক্সট 30 ইয়ার্সে কিন্তু হয় 1,57,000 মিনিট আর 86,700 সেকেন্ড, মানে 1,57,68,000 মিনিট হচ্ছে 30 বছরে, 24 ঘন্টায় হচ্ছে 1440 মিনিট, আর 24 ঘন্টায় হচ্ছে 86,700 সেকেন্ড। এই 86,700 সেকেন্ড এবং 1440 মিনিট আর 1,57,68,000 সেকেন্ডটাকে আপনার জীবনে কিভাবে আপনি সামনে কাজে লাগাবেন, দ্যাট উইল ব্রিং সাকসেস টু ইউ। এটা বলে দিবে আপনার জীবনের সফলতা, বিফলতা বা ব্যর্থতা। ওকে, মুভিং অন। শাহাদাত শোনা যাচ্ছে? মুভিং অন। ইয়েস। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যেহেতু আগেই আপনাকে বলেছিলাম আমি মোটিভেট করব না, আমি আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করব। আমরা কেন 1440 মিনিটটাকে কাজে লাগাতে পারি না? Why some people succeed? Why some people failure? কেন পৃথিবীতে কিছু মানুষ সফল হয়, কেন পৃথিবীতে কিছু মানুষ ব্যর্থ হয়, মানে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়? বিকজ এই যে আমরা ছবিটা দেখছি, মানে এগুলা ট্রেনিং, লাইভ ট্রেনিং এ খুবই খুবই আনন্দ করা যায়, লাইভ ট্রেনিং এ ইন্টারঅ্যাক্ট করা যায়, ইন্টারাকশন করা যায়। এখানে যেহেতু ইন্টারাকশন করা যাচ্ছে না, আমার একটু কষ্ট হচ্ছে, বাট আমি বোঝানোর চেষ্টা করব। এখানে ছবিতে আমরা কি দেখছি? চারদিকে ঘোলা, এবং চারদিকে ঘোলা হওয়ার পর যে মাঝখানে যে চশমাটা আছে, সেই চশমার জায়গাটা কিন্তু হচ্ছে পরিষ্কার। সবাই একটু হাত বলুন, আমি কি মানে আপনি কি ওইটা দেখছেন যেটা আমি দেখছি? সবাই ওকে, রাইট। সো থ্যাংক ইউ। সো এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে, চারদিকে ঘোলা এবং চশমার মাঝখানে ক্লিয়ার। আমরা 1440 মিনিটটাকে কেন লাইফে কাজে লাগাতে পারছি না, সেটার ব্যাকগ্রাউন্ডে যান আপনি, সেটার ফাউন্ডেশনে যান। যেহেতু আমি প্রথম দিকে বলেছিলাম আন্ডারস্ট্যান্ডিং ইজ ডিপার দেন নলেজ, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ডিপার দেন নলেজ, এবং আমি আপনাদেরকে আজকে আন্ডারস্ট্যান্ড করানোর চেষ্টা করবো। তার রিজনটা হচ্ছে আমাদের ক্লিয়ারিটির অভাব। আমরা না ক্লিয়ার দেখতে পাচ্ছি না, আমাদের ফোকাসটা ক্লিয়ার না, আমাদের ড্রিমটা ক্লিয়ার না, আমাদের এইমটা ক্লিয়ার না। আমি আজকে থেকে নিয়ে 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, এরকম আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আমি আজকে থেকে নিয়ে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, ক্লিয়ার না। আমরা মুখে মুখে বলি আমার ড্রিম আছে, আমার গোল আছে, আমার স্বপ্ন আছে, এগুলো হচ্ছে ফেক, মিথ্যা, এগুলো কথা বন্ধ করুন। যদি সেটা থাকে তাহলে তো আপনি তো ক্লিয়ার না। ওই ড্রিমটা অ্যাচিভ করার জন্য যতটুকু সময় দেওয়া দরকার, যতটুকু রেসপন্সিবল হওয়া দরকার, যতটুকু ফোকাস দেওয়া দরকার, যতটুকু কমিটেড হওয়া দরকার, যতটুকু আপনাকে পারসিস্টেন্সি দরকার, কনসিস্টেন্সি দরকার, যতটুকু আপনার ভিতরে কি বলবো এটাকে, যতটুকু মানে আপনার রেসপন্সিবিলিটি দরকার, আপনি কি অতটুকু দিচ্ছেন? আপনি দিচ্ছেন না, আজকে এখানে, কালকে ওইখানে, পরশু দিন ওইখানে। তার মানে হচ্ছে উই আর নট ক্লিয়ার। Why we are not getting success? We are not clear. I'm sorry to say that. আমরা না ক্লিয়ার না, আমি কোথায় যেতে চাই, কেন যেতে চাই, রাইট, কিভাবে যেতে চাই, উই আর নট ক্লিয়ার। কোথায় যাব, কেন যাব, কিভাবে যাব, কখন যাব, আমরা ক্লিয়ার না। এবং যেহেতু আমরা ক্লিয়ার না, আমরা সফল না। আব্রাহাম লিঙ্কন প্রথমবার যখন ইলেকশনে দাঁড়িয়েছিলেন, ওনার বয়স ছিল 41 বছর। শাহাদাত কত বছর? 41 বছর। সরি ভুল। আব্রাহাম লিঙ্কন প্রথমবার যখন উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, ওনার বয়স ছিল 21 বছর। স্লিপ অফ টাং।
একুশ, যখন আমেরিকান প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ওনার বয়স ছিল 57। সো 21 থেকে 57 বছরের মাঝখানে উনি 10 না 11টা ইলেকশন হেরেছেন। শাহাদাত, ইয়েস আর নো? ইয়েস ইয়েস। 21 বছর বয়সে প্রথম ইলেকশনে দাঁড়িয়েছিলেন 57। যখন উনার বয়স ছিল 57, হি বিকাম এ প্রেসিডেন্ট অফ আমেরিকা। ইন দ্য মিডল টাইম, ইন দ্য মিন টাইম, এই মাঝখানে যে 21 বছর থেকে 57, প্রায় 32-34 বছর, হি লস্ট 10 to 11 ইলেকশন। 10 থেকে 11টা ইলেকশন উনি হেরেছিলেন। আব্রাহাম লিঙ্কন কি গিভ আপ করেছিলেন? শাহাদাত, গিভ আপ করেছিলেন? নো নো। কেন? বিকজ হি ওয়াজ ক্লিয়ার। উনি ক্লিয়ার ছিলেন আমি কি করতে চাই। 88 বছর বয়সে ক্লোনিয়াল স্যান্ডার্স বিকাম এ $1 million ম্যান, কেএফসি ওনার, ক্লিয়ার ছিলেন। রাইট? সো পৃথিবীতে যারাই সফল তারা ক্লিয়ার। এবং আপনি যত সাকসেস স্টোরি খুঁজে দেখবেন, জীবনে বহুবার ব্যর্থ, 9999 বার ব্যর্থ হয়েছিলেন টমাস আলভা এডিসন, রাইট ব্রাদার। আমি যদি বলতে যাই 2 ঘন্টা সময় এখানে লাগবে। মোরাল অফ দ্য স্টোরি, তারা অনেকবার ব্যর্থ হয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন, সময় দিয়েছেন, টাইম দিয়েছেন, এফোর্ট দিয়েছেন, তারা গিভ আপ করেন নাই। তারা একটা জায়গায় একটা অপরচুনিটি নিয়ে পড়েছিলেন। ওয়াই? বিকজ ক্লিয়ার। আপনি যদি ক্লিয়ার না থাকেন যে আমি কোথায় যেতে চাই এক্স্যাক্টলি, সো বাসায় যে বড় বড় ট্রেনিং না নিয়ে, অনেক ট্রেনিং না নিয়ে, নিজেকে মানে ডিস্ট্রাক্ট না করে, নিজের সাবকনসিয়াস মাইন্ডের সাথে আগে কথা বলেন যে এক্স্যাক্টলি হোয়াট ডু আই ওয়ান্ট, ওয়াই ডু, আচ্ছা আসলে আমি কি পেতে চাই, আসলে আমি কোথায় যেতে চাই, আসলে আমার বার্নিং ডিজায়ারটা কি, আসলে আমি কেন যেতে চাই, কি কারণে যেতে চাই। যখন কেন এবং কোথায় বের করে ফেলবেন, কিভাবে যাবেন, অটোমেটিকলি বের হয়ে যাবে। ইয়েস ইয়েস। এবং ওই জায়গায় যাওয়ার জন্য কি কি ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হবে লেখেন, এবং ওই জায়গায় যাওয়ার জন্য কি কি ধরনের স্কিল আমাকে ডেভেলপ করতে হবে লেখেন। এই তো খালাস, 3-4টা জিনিস। সো মুভিং অন, নেক্সট স্লাইডে যাই। ক্লিয়ার না, এবং এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্ল্যারিটি। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে কি? ক্লিয়ারিটি। এই ক্লিয়ারিটির জন্যই আমরা সফল হচ্ছি না। আমরা বলছি আমরা ক্লিয়ার, আমরা বলছি আই হ্যাভ এ ড্রিম, I have focus, I have a goal. That is a fake goal, fake dream. You don't have a dream, you don't have a goal. আপনি যদি আমার লাইভ সেশনে আসেন, আমি খাতা কলমে আপনাকে এটাকে দেখাতাম, আমি খাতা কলমে কিছু প্র্যাকটিস করাতাম। এগুলো জায়গাতে আমি আজকাল প্রচুর প্র্যাকটিস করাই। আপনার সাথে আপনার সাবকনসিয়াস মাইন্ড এবং আপনার হৃদয় এবং আপনার ভিতরে যে মানুষটা আছে তার সাথে আমি টোটাল কানেকশন করার চেষ্টা করি সাইন্টিফিকলি, যাতে একদম রিয়েল ট্রেনিং এর আপনার ভিতরে রিফ্লেকশনটা আসুক। সো উই আর নট ক্লিয়ার। ক্লিয়ার মাইন্ড, ডাউটফুল মাইন্ডের মধ্যে অনেক পার্থক্য আছে। পৃথিবীতে যারা সফল, দে হ্যাভ দ্য ক্লিয়ার মাইন্ড। পৃথিবীতে যারা সফল না, তারা ডাউটফুল মাইন্ড। এবং পুরো ডাউটফুল মাইন্ড মানে আমি আজকে এটা, কালকে এটা, এখন এটা, কালকে, ডাউটফুল মাইন্ড। ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট ইট। লুক এট দ্য পিকচার, এটাকে বলা হচ্ছে ক্লিয়ারিটি। লুক এট ক্লিয়ার, দেখুন কত ক্লিয়ার দেখানো হচ্ছে। তার মাথায় এত ক্লিয়ার থাকবে যে দেখুন আকাশ, পাখি দেখা যাচ্ছে। ক্লিয়ার মাইন্ড, বেটার লাইফ। বলা হচ্ছে যার যত ক্লিয়ারিটি থাকবে তার জীবনটা তত ভালো হবে। এটা হচ্ছে ডাউটফুল মাইন্ড। নিচের ছবিটা দেখুন, ডাউটফুল মাইন্ড। এটা করব, এটা করা উচিত, এটা করা উচিত। 6 মাস বেস্টিজে সময় দিলাম, 4 মাস ওইখানে দিলাম, আবার একজন। সো উই আর নট ক্লিয়ার। প্রবলেমটা তো তাদের মধ্যে না, প্রবলেমটা হচ্ছে আপনার মধ্যে। ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট ইয়োরসেলফ। হোয়াট ডু আই ওয়ান্ট, ওয়াই ডু আই ওয়ান্ট, রাইট? সো মুভিং অন, লুক এট দ্যাট ক্লিয়ার মাইন্ড। দেখুন এখানে কি বলা হচ্ছে, কত সুন্দর কথা লেখা আছে এখানে। মাইন্ড লাইক এ ওয়াটার, মাইন্ড ইজ লাইক এ ওয়াটার। মাইন্ড হচ্ছে পানির মতো। যা পানি যেমন ক্লিয়ার, সেরকম মাইন্ড যার যত ক্লিয়ার থাকবে তার সফলতা তত। নিচে দেখুন কি দেখানো হচ্ছে, ডাউটফুল মাইন্ড। দেখুন কত গার্বেজ। এর দেখুন এই করোনাকালীন সময়ে কিন্তু ডাউটফুল মাইন্ড, যেহেতু আপনি সার্কেল অফ কনসার্নে ছিলেন, আপনি মাথার ভিতরে শুধু গার্বেজ নিয়েছেন, খালি গার্বেজ নিয়েছেন, শুধু নেগেটিভ নিউজ নিয়েছেন, নেগেটিভ নিউজ নিয়েছেন, নেগেটিভ এনার্জি নিয়েছেন, প্রশ্নবোধক চিহ্ন। এই নেগেটিভ এনার্জি নিতে 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 আপনার মাথাটা টোটাল নেগেটিভ হয়ে আছে, বিকজ আপনি সার্কেল অফ কনসার্ন। কিন্তু পৃথিবীর সফল ব্যক্তিরা নেগেটিভ এনার্জি মাথায় দেয় না, তারা ওইখানেই দেয় যেটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। দেখুন, সো ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। সবাই যেহেতু বলতে পারবেন না, শাহাদাত ভাই অনলি আপনি আমার সাথে বলুন, ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। বলুন ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। সবাই মুখে মুখে একবার বলুন, আমি আমার শোনার দরকার নেই, সবাই আমার সাথে একবার বলুন, ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। সবাই হাত এভাবে দিয়ে, ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার, ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার, ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। রিমেম্বার। ওকে, স্টপ। থ্যাংক ইউ সো ভেরি মাচ এভরিওয়ান।
সো ক্লিয়ারিটি ইজ পাওয়ার, মাই ডিয়ার, ক্লিয়ারিটি ইজ পাওয়ার। আজকে ফেসবুকে যাবেন, এই ট্রেনিংটা শেষ হওয়ার পর ফেসবুকে লিখবেন ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। সবাই ফেসবুকে স্ট্যাটাস দিবেন। কেন দিবেন আমি আপনাকে বলি। আপনার বন্ধু বান্ধব জিজ্ঞেস করবে ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার, বন্ধু এটা কি জিনিস? বলবেন ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, ফোনে বলা যাবে না, বন্ধু আগামীকালকে আসো, খুব মজার একটা জিনিস শিখেছি, তোমাকে ডিসক্রাইব করবো। কালকে যখন আপনার বন্ধু আপনাকে সময় দিবে, 2 কাপ চা খাবেন, তাকে 1-to-1 প্রেজেন্টেশন দিয়ে দিবেন, বেস্টিজ, ইনকাম প্ল্যান, এভরিথিং এন্ড ক্লিয়ারিটি জিনিসটা কি। সেকেন্ড জিনিসটা হচ্ছে কি, সেকেন্ড জিনিসটা হচ্ছে ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। যখন আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আপনি যদি ভুলে যান, আগামী বছর ফেসবুক আপনাকে কি দিবে? মেমোরিজ দিবে। যদি আগামী 1 বছর পর আপনি ভুলেও যান, হয়তো বা এই ট্রেনিংটা আবার মনে পড়ে যাবে, ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। আমি আপনাকে একটা সিক্রেট বলে রাখি, 2010 সালে, 2007 সালে, 2008 সালে আমি অনেকগুলো কোটেশন দিতাম, যেটা শিখতাম আমি ফেসবুকে কোটেশন দিতাম, ওইটা না আমাকে হঠাৎ এখন মেমোরিতে দেয়। যেগুলো আমি অনেক আগে ভুলে গেছি, ওইটা আমার হঠাৎ মনে পড়ে যায় এবং আমি ট্রেনিং ইউজ করি। সো আবার লিখবেন ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। যদি আপনার মন চায় আপনি আমার নাম দিতে পারেন কার্টেসি হিসেবে, আমি ওনার কাছ থেকে শিখছি। আর যদি না মন চায় দেওয়ার দরকার নেই, বাট লেখেন ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার, স্ক্রিনশট দিয়ে রাখেন, বা এটা দেওয়ার দরকার নেই, ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার লিখবেন, একদম হাতে লিখবেন ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার, লিখে আপলোড দিয়ে দিবেন। দেখুন এই পিপলরা কেন সফল, আম্বানি থেকে, জ্যাকমা থেকে, এলিয়ন মাস্ক থেকে, ওয়ারেন বাফেট থেকে, জুকারবার্গ, ওয়াই দিস পিপল সাকসিড, কেন তারা সফল হয়েছে? হয়তোবা তারা অনেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল না, হয়তোবা অনেকে ইউনিভার্সিটি ড্রপ আউট, বা হয়তোবা তারা যে ডিজায়ারেবল ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছিলেন সেখানে তারা পড়তে পারেন নাই। বাট ওয়াই দে আর সাকসেস? বিকজ ক্লিয়ারিটি। তারা ক্লিয়ার ছিলেন। এলিয়ন মাস্কের যদি আমি আপনাকে গল্প বলি আপনি অবাক হয়ে যাবেন, বাট ইট উইল টেক রিয়েলি বিগ টাইম। এত ক্লিয়ার ছিল, লাইফে সবকিছু হারিয়ে দেওয়ার পর সে যেটা চায় সেটাই করবে। এবং আজকে দেখুন এলিয়ন মাস্ক কোথায়, টেসলা গাড়ি, স্পেস। এলিয়ন মাস্কের গোল হচ্ছে আপনি হানিমুনে কেন যাবেন কক্সবাজার, আপনি হানিমুনে যাবেন স্পেস। পৃথিবীতে স্পেস বাজেটটাকে এত ছোট করে ফেলবে যে $5,000 দিলে আপনি মহাকাশে চলে যাবেন হানিমুনে ওয়াইফকে নিয়ে। কোন টেকনোলজিতে কাজ করতেছে? টেসলা গাড়ি, ড্রাইভার বিহীন গাড়ি চলবে, ওনারই হচ্ছে নতুন একটা যে ট্রেনটা হচ্ছে, যে ট্রেনটা গুলো হচ্ছে হাইপারলুপ ট্রেন, সেটা হচ্ছে এলিয়ন মাস্কের। যাক, এইখানে আমরা যাচ্ছি না, আমরা ছিলাম ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। লুক এট দিস, খুব সুন্দর এখানে একটা কথা আছে, the more clear you are about what exactly you want, the more your brain know how to get there. আপনি যত ক্লিয়ার থাকবেন যে এক্স্যাক্টলি আপনি জীবনে কি করতে চান, কোথায় যেতে চান, কি পেতে চান, আপনার ব্রেন তত বেশি কাজ করবে এবং আপনার ব্রেন আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। আরেকবার বলি কথাটা, the more clear you are about what exactly you want, আপনি যত ক্লিয়ার থাকবেন আপনার নিজেকে নিয়ে, আপনি কোথায় যেতে চান, কি পেতে চান, the more your brain know, আপনার ব্রেন তত বেশি জানবে how to get there, যে সেখানে কিভাবে যেতে হয়। আপনাকে ব্রেন আইডিয়াস দিবে, অনেকগুলা আইডিয়াস দিবে, অনেক কমিটমেন্ট দিবে, আপনার ভিতরে পেশেন্স তৈরি করবে আপনার ব্রেন। সো আমাদের ব্রেন আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারছে না কেন? বিকজ ইউ হ্যাভ এ ডাউটফুল মাইন্ড। ক্লিয়ার মাইন্ড এবং ডাউটফুল মাইন্ডের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি একটু পিছনে যাই, আপনাদেরকে এই জায়গা থেকে বের হইতে হবে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে। ক্লিয়ার মাইন্ড এবং ডাউটফুল মাইন্ডের মধ্যে অনেক পার্থক্য। পৃথিবীতে যারা সফল তারা হচ্ছে ক্লিয়ার মাইন্ডের লোক, আর পৃথিবীতে যারা অসফল তারা হচ্ছে ডাউটফুল মাইন্ড। সো আমরা লাইফে কেন সফল হচ্ছি না? বিকজ আমাদের ক্লিয়ার মাইন্ড না, আমাদের হচ্ছে ডাউটফুল মাইন্ড। এখানে ছবিতে আমরা কি দেখছি শাহাদাত? খরগোশ। ইফ ইউ চেস টু র‍্যাবিট, আপনি যদি 2টা খরগোশকে একসাথে ধাওয়া করেন, আপনি কোনটাকে ধরবেন? একটাকে ধরা যাবে না, একটাকেও ধরা যাবে না। ইফ ইউ চেস টু র‍্যাবিট ইউ ক্যান ক্যাচ নাইদার। আপনি যদি 2টা খরগোশের পিছনে দৌড়ান, আপনি একটা খরগোশকেও ধরতে পারবেন না। আপনাকে ধরতে হবে একটা খরগোশের পিছনে আপনাকে দৌড়াতে হবে। হয় আপনি পিঙ্ক খরগোশের পিছনে দৌড়ান, অথবা হলুদ খরগোশের পিছনে দৌড়ান, ইয়েলোর পিছনে দৌড়ান। বাট আপনি যদি একটাকে ধাওয়া করেন, ওটাকে ধরার চান্স আছে। কিন্তু আপনি যদি 2টাকে ধরার জন্য দৌড়ান, আপনি ধরতে পারবেন না, আপনি টায়ার্ড হয়ে যাবেন। আমরা কিন্তু 2টা না, 4-4টা খরগোশের পিছনে দৌড়াচ্ছি। এটার জন্য লাইফে অসফল। এবং যখনই আমরা জীবনে সফল হচ্ছি না, আমরা দোষ দিয়ে দিচ্ছি কার? দেশটা ভালো না, রাজনীতি অবস্থা ভালো না, আমার বাবা মা বড়লোক ছিল না, আমি আমেরিকাতে জন্ম হলাম না, আল্লাহর কাছে এত দোয়া করি, দোয়া কবুল হয় না, আমার বন্ধু বান্ধবের বাবার অনেক বড় লোক, আমার বাবা বড় লোক না, আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি,
ও ইংলিশ মিডিয়ামে পড়েছে, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, ও বুয়েট স্টুডেন্ট, আমরা এইগুলা বলে অজুহাত দেই, যেটাকে বলা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। আপনাদেরকে খুব ম্যাজিক্যাল একটা জিনিস শেখানো হচ্ছে, সার্কেল অফ কনসার্ন, সার্কেল অফ ইনফ্লুয়েন্স না। সো ইফ ইউ চেজ টু র্যাবিট ইউ ক্যান ক্যাচ নাইদার। আপনি যদি দুইটা খরগোশের পিছনে দৌড়ান আপনি কিন্তু একটা কেউ ধরতে পারবেন না। সো আপনাকে একটা খরগোশের পিছনে দৌড়াতে হবে, এবং ওই খরগোশটা ধরার জন্য আপনার কত সময় লাগবে, কত বছর টাইম দিতে হবে, কতটুকু কাজ করতে হবে, কতটুকু কমিটেড হতে হবে, কি কি ধরনের স্কিল ডেভেলপ করতে হবে, কি কি করতে হবে, সেটা ডিসিশন হচ্ছে আপনার উপরে। ওকে, সো মুভিং অন। সো নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য কি করতে হয়? নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর যোগ্য হতে হয়। সো আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ বা বেস্টিজে কেন সফল হচ্ছি না? বিকজ আমরা ওইটার যোগ্য হচ্ছি না। সো এতটুকু আমরা বুঝলাম। সো আমাদের কি এতটুকুই বোঝা উচিত নাকি আমাদের আরো একটু যাওয়া উচিত? যতক্ষণ মন চায় যান। মানে আপনাদের কি বলে যাই হোক, শাহাদাত ভাই যখন রিকোয়েস্ট করেছে আই কুডন্ট সে নো। যখন শাহাদাত ভাই আমাকে ট্রেনিং এর জন্য রিকোয়েস্ট করলেন আমি না বললাম না। এবং আপনারা জেনে হ্যাপি হবেন যে ভেস্টিজের সাথে মানে আমার একটা ওরাল কমিটমেন্ট হয়েছে। যদি আল্লাহ পাক চান ইনশাআল্লাহ তো হতে পারে ভেস্টিজের মাধ্যমে হয়তোবা আপনাদের সাথে হয়তোবা একটা সিস্টেমে আমার ট্রেনিং হবে, তাদের সাথে একটা চুক্তি হতে যাচ্ছে বা ওরাল কথাবার্তা হয়েছে, আরো অনেক কিছু হওয়া কিছু বাকি আছে। সোফার প্রথম দিকের কথা হয়েছে মান্থলি একটা অ্যামাউন্টের ট্রেনিং, ইয়ানি মান্থলি অথবা 3টা 4টা অথবা 5টা। তো ওরাল লেভেলের কথা হয়েছে, একটু সিচুয়েশন স্বাভাবিক হলে হয়তোবা অনেক মিরাকল ওয়ার্কশপ এবং ট্রেনিং ইনশাআল্লাহ নিয়ে আসবো। সো ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে, ইউ ডোন্ট বিল্ড এ বিজনেস, ইউ বিল্ড এ পিপল এন্ড দেন পিপল বিল্ড এ বিজনেস। জিগ জিগলার। আর একবার বলি, ইউ ডোন্ট বিল্ড এ বিজনেস, ইউ বিল্ড এ পিপল এন্ড পিপল বিল্ড এ বিজনেস। আমরা কিন্তু কোনো বিজনেস তৈরি করি না, আমরা মানুষ তৈরি করি এবং ওই মানুষ কিন্তু বিজনেস তৈরি করে। এটাকে আজকে মাথায় নিয়ে যান। আপনি বা আমি কোনো বিজনেস তৈরি করি না, আমরা মানুষ তৈরি করি এবং ওই মানুষ বিজনেস তৈরি করে। এবং আপনি যদি মানুষ তৈরি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিজনেস হবে। সো নেটওয়ার্ক মার্কেটিং এর ফর্মুলাটা হচ্ছে লিস্টিং পিপল, কন্ট্যাক্ট লিস্ট করা, ইনভাইট করা, শো দ্য প্ল্যান, ফলো। এই স্ট্র্যাটেজি, কন্ট্যাক্ট লিস্ট করা, ইনভাইট করা, শো দ্য প্ল্যান, ক্লোজিং করা এন্ড দেন ফলো করা। এবং এই জিনিসটা যার টিম যত সুন্দরভাবে করবে সে তত সুন্দর, মানে সে তত বেশি সফল হবে। সো চলুন, আসলে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য আপনার টিমের সাথে আপনি কিভাবে কাজ করবেন, একটু সায়েন্টিফিক কিছু ব্যাপার নিয়ে কথা বলি। আপনাকে সবার আগে যেটা করতে হবে, আপনাকে ইনভলভ করতে হবে। কি করতে হবে? হ্যালো, ইনভলভ করতে হবে না। একটা জিনিস এখানে মিস হয়েছে, একটা সেকেন্ড, এক সেকেন্ড। এখানে একটা স্লাইড মিস হয়েছে তাড়াহুড়া করতে, যে আমি এক সেকেন্ডে কি ঠিক করে নিব? ওকে, এক সেকেন্ডে যদি ঠিক করে নেই, ওকে 1 সেকেন্ডে আমি ঠিক করে নিব। 1 সেকেন্ডে চলে আসছে স্লাইড। হ্যাঁ, 1 সেকেন্ড আপনি যদি আমাকে সময় দেন, 1 সেকেন্ডে ঠিক করে ফেলবো। বাস হয়ে গিয়েছে। জি, আপনাদের জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। দেখুন, এটাই একটা মিস হয়ে গেল। ওকে, নেটওয়ার্ক মার্কেটিং এ যে জিনিসটা আমাদেরকে করতে হবে, সবার আগে ইনফর্ম করতে হবে। কি করতে হবে? আমি বাংলা লিখে নিয়ে আসছি যাতে আপনাদের সুবিধা হয়। প্রথম জিনিসটা হচ্ছে ইনফর্ম করা, অবহিত করা। মানুষকে জানাতে হবে। মানুষকে যখন আপনি কল করেন, ইনভাইটেশন করেন, এই যে ইনফর্ম করা। যখন কোম্পানি ব্যাপারে প্রেজেন্টেশন দিচ্ছেন, ইনফর্ম করা। যখন ক্লোজিং দিচ্ছেন, ইনফর্ম করা। যখন ফলো আপ দিচ্ছেন, ইনফর্ম করা। যখন একজন লোক জয়েন করে ফেললো, ইনভলভ করার পর যেটা করতে হবে, ইনফর্ম করার পর ইনভলভ করতে হবে, জড়িত করা। আমরা কি করি? ইনফর্ম করি, আমরা কিন্তু ইনভলভ করি না। আপনার বিজনেসের সবচেয়ে বেশি কমিটেড ব্যক্তি সেই হবে যাকে আপনি ইনভলভ করবেন।
ইনফর্ম করলে কিন্তু কমিটেড হবে না, ইনভলভ করতে হবে, ইনভলভ। আপনি দেখেন ওয়ার্ল্ড উইন অ্যাসোসিয়েশনের সবচেয়ে বেশি কমিটেড লিডার কারা? শাহাদাত ভাই। যাদেরকে আপনি ইনভলভ করেছেন, বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন ডেজিগনেশন দিয়েছেন, তাদের সাথে পরামর্শ করেন। তো আপনার টিমকে আপনি যত বেশি ইনভলভ করবেন তত বেশি তারা সফল হবে। ইনভলভ কিভাবে করবেন? ইনভলভ করবেন যখন নতুন ব্যক্তিরা আপনার টিমে জয়েন করবে, আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন আপনি তাকে পাশে বসাবেন, সে শুধু আপনার কাছ থেকে শুনবে। এখন কিন্তু ডিভাইস আছে, আপনি কিন্তু 1-to-1 প্রেজেন্টেশন দিচ্ছেন ঢাকাতে বসে, কিন্তু খুলনাতে একজন লিডার আছে, আপনি মোবাইলে অন করে দেন এবং তাকে বলেন যে তুমি ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে তুমি কানেক্ট হও। আপনি তাকে যেভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন না, সে কিন্তু হেডফোনে ওইখানে শুনবে কিভাবে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, কিভাবে তাকে ক্লোজিং দিচ্ছেন, কিভাবে তাকে ফলো আপ দিচ্ছেন, আপনি কিভাবে ভেস্টিজের প্ল্যান দেখাচ্ছেন, কিভাবে তাকে মোটিভেট করতেছেন, কিভাবে তাকে আন্ডারস্ট্যান্ড করানোর চেষ্টা করতেছেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের ইনভলভমেন্ট। আর একটা ইনভলভমেন্ট হচ্ছে যখনই নতুন পিপল জয়েন করবে ইনফর্ম করবেন, কিন্তু যখনই জয়েন করে ফেলো তাদেরকে ইনভলভ করতে হবে। প্রথমে ইনফর্ম করবেন, তারপর হচ্ছে ইনভলভ করবেন। ইনভলভ করবেন কাজ দেওয়ার মাধ্যমে, ইনভলভ করবেন টাস্ক দেওয়ার মাধ্যমে, ইনভলভ করবেন তার সাথে কথা বলার মাধ্যমে, ইনভলভ করবেন তার সাথে আপনার কানেকশন তৈরি করতে হবে। যে যত বেশি ইনভলভ করবে তার টিম তত বেশি সফল হবে। আপনি প্রথমে ইনফর্ম করলেন, তারপর আপনি ইনভলভ করলেন, জড়িত করলেন। যখন ইনভলভ হয়ে গেল দেন এখন তাকে অ্যাসাইন করেন, তাকে দায়িত্ব অর্পণ করেন। তাকে বলেন 1 মাস তাকে প্রথমে ইনফর্ম করলেন, ইনভলভ করেন, 1-1.5 মাস ইনভলভ করার পর তারপর অ্যাসাইন করেন। আপনি বলেন আমি এবার তুমি প্রেজেন্টেশন দাও। আমরা ভয় পেয়ে যাই যে উনি প্রেজেন্টেশন দিলে গেস্ট পালিয়ে যাবে, শাহাদাত ভাই প্রেজেন্টেশন দিলে মানুষ জয়েন করবে, তাহলে সারা জীবন শাহাদাত ভাইয়ের উপরে টিমটা ডিপেন্ডেন্ট থাকবে, সারা জীবন ডন ভাইয়ের উপরে টিমটা ডিপেন্ডেন্ট থাকবে, এবং আপনি কোনোদিন টাইমলি ফ্রিডম হতে পারবেন। এবং যখন আপনার টিমটা আপনার উপরে ডিপেন্ডেন্ট থাকবে আপনার সফলতা কিন্তু একটা লেভেল পর্যন্ত যাবে, তারপর আর যাবে না। আপনাকে মানুষ তৈরি করতে হবে। জিগ জিগলারের কথা মনে আছে তো, উই ডু নট বিল্ড এ বিজনেস, উই বিল্ড এ পিপল এন্ড পিপল বিল্ড এ বিজনেস। আমরা কোনো বিজনেস তৈরি করি না, আমরা মানুষ তৈরি করি এবং সেই মানুষগুলো আমাদের বিজনেস তৈরি করে। তার মানে হচ্ছে আপনাকে কিন্তু মানুষ তৈরি করতে হবে। ইনফর্ম, ইনভলভ, আবার ব্যাকে যাই, প্রথমে ইনফর্ম, ইনভলভ এন্ড দেন হচ্ছে অ্যাসাইন, দেন দায়িত্ব অর্পণ করতে হবে। এবার তুমি প্রেজেন্টেশন দাও, দরকার পড়লে আপনি পাশে বসেন, দরকার পড়লে গেস্ট নষ্ট হয়ে যায়, সে হয়তো ভালো প্রেজেন্টেশন দিচ্ছে না, আপনাকে তাকে দায়িত্ব দিতে হবে। সে 1-to-1 প্রেজেন্টেশন করবে, দেন সে জিএসটি ট্রেনিং করবে, যে একদিন সে বেস্টিজের প্রোডাক্ট ট্রেনিং করবে, দেন এভাবেই তাকে বিভিন্ন দায়িত্ব দিতে হবে। সে মিটিং শুরু করবে, মিছিল শুরু করবে, লিডারদেরকে নিয়ে প্ল্যানিং করা শুরু করবে, দেন তাকে অ্যাসাইন করতে হবে, এবং অ্যাসাইন করার পর কি করতে হবে? ইভলভ করতে হবে। যখন তাকে দায়িত্ব দিয়ে দিলেন দেন তাকে প্রকাশ করতে হবে। হঠাৎ একদিন বলবেন যে আজকে তুমি প্রেজেন্টেশন দাও, হঠাৎ বলবেন আজকে মিটিং এর সঞ্চালনা তুমি করবা, হঠাৎ বলবেন আজকে তুমি এজেন্ডা গুলো বলে শোনাও। তাকে কি করতে হবে? এটা কিন্তু ইনভলভ না, এটা হচ্ছে ইভলভ। অ্যাসাইনের পর হচ্ছে ইভলভ। ইনভলভ আর ইভলভের মধ্যে পার্থক্য, ইভলভ হচ্ছে প্রকাশ করা। এইভাবে আপনাকে মানুষ তৈরি করতে হবে। এবং প্রথম একজন লোক যখন জয়েন করবে, জয়েন করার থেকে 2 মাসের মধ্যে এই কাজগুলো আপনাকে করে ফেলতে হবে। সো আমরা আর একবার যাই, ইনফর্ম করতে হবে, পিছনে যাই, ইনফর্ম করতে হবে, ইনভলভ করতে হবে, অ্যাসাইন করতে হবে, ইভলভ করতে হবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস। শাহাদাত ভাই, আমরা কি বুঝতে পেরেছি? জি জি বুঝতে পারছি। রাইট। সো প্রথম দিকে আমি একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল নিয়ে কাজ করলাম, সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং সার্কেল অফ কনসার্ন। দেন ক্লিয়ারিটি, আপনাদের ক্লিয়ারিটি জায়গাটায় কাজ করলাম, ক্লিয়ারিটি করার জন্য। এন্ড দেন এটা হচ্ছে টেকনিক্যাল জিনিস যেটা আপনার সফলতা নিয়ে আসবে, যেটা আপনার কমিশন বাড়াবে। দেন ইভলভ করতে হবে, এবং এই 4টা সিস্টেমের মাধ্যমে আপনাকে টিম ডেভেলপমেন্ট করতে হবে। একজন লিডার এবং একজন বসের মধ্যে পার্থক্য কি? হ্যালো, বস ইনফর্ম করে, লিডার ইনভলভ করে। নিচে কিছু কথা আছে, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা আমাকে আনসার দিবেন, কেউ না দিলে শাহাদাত ভাই দিবেন।
একটু অনেস্ট হয়ে যান, একটু আমরা অনেস্ট হয়ে যাব। এ লিডার হ্যাভ পিপল ফলো দেম, মানে বলা হচ্ছে যে লিডার এবং বসের মধ্যে পার্থক্যটা কি। সো লিডার এবং বসের মধ্যে যদি আমি পার্থক্যটা বলি, তাহলে এখানে হচ্ছে এ লিডার হ্যাভ এ পিপল ফলো দেম, যারা লিডার থাকে অনেক মানুষ তাদেরকে ফলো করে, রাইট? রাইট, ইয়েস। ইয়েস ইয়েস, এন্ড বস হ্যাভ এ পিপল হু ওয়ার্ক ফর দেম, এন্ড বস হচ্ছে যাদের আন্ডারে পিপলরা কাজ করে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এ লিডার হ্যাভ এ পিপল ফলো দেম, লিডার হচ্ছে পৃথিবীতে তারা যাদেরকে পিপলরা বা যাদের অডিয়েন্সরা বা যাদের করে। টিমরা তাদেরকে ফলো করার চেষ্টা করে। কিন্তু বসরা কি করার চেষ্টা করে? বসরা তার মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে, ম্যানেজ করার চেষ্টা করে। আর বসদের হচ্ছে মানুষ যারা বসদের জন্য কাজ করে। নিচের লাইনটা চলুন, leader have people follow them, like them, love them, while boss have people, লিডার হচ্ছে তারা যাদেরকে মানুষরা ফলো করে, লাইক করে, লাভ করে। এখানে প্রশ্ন হচ্ছে শাহাদাত ভাই আপনাদের সবার কাছে, এজ এ লিডার হিসেবে সবাই কি আপনাকে ফলো করে? সবাইকে প্রশ্ন করছে, ডন ভাই আপনার কাছেও, সবাই কি আপনাকে লাইক করে? সবাই কি লাভ করে? অ্যাজ এ লিডার হিসেবে যদি আপনাকে মানুষ ফলো না করে, লাইক না করে, লাভ না করে, তার মানে হচ্ছে লিডারের ভিতরে কোথাও ঘাটতি আছে, কাজ করতে হবে। while boss have people for only listen them, কিন্তু বস হচ্ছে বসদেরকে ফলো করবে না, বসদেরকে লাইক করবে না, বসকে মানুষ লাভ করে না, শুধু বসের কথা মানুষ শোনে, কারণটা বা চায়ের দোকানে গিয়ে বসের বদনামি করে। ইয়েস এন্ড নো? সো লিডার এবং বসের মধ্যে পার্থক্যটা হচ্ছে যারা জেনুইন লিডার হবে মানুষ তাদেরকে ফলো করবে, লাইক করবে এবং লাভ করবে। কারণটা কি? উপরে দেখুন এখানে একটা লাইন আছে, আমি মাউস দিয়েছি, বসরা ইনফর্ম করে, এই তুমি এটা করো, এই তোমাকে একটা রেসপন্সিবিলিটি দিতাম, এই তুমি এই কাজটা কালকের মধ্যে করে দেখাও। লিডাররা ইনভলভ করে, বস বলবে এই কাজটা করো, বস বলবে এই কাজটা করো, লিডার বলবে চলো আমরা সবাই মিলে এই কাজটা করি। পার্থক্য দেখেন, বস বলবে তুমি যাও, লিডার বলবে চলো আমরা যাই। বস বলবে তোমাকে একটা রেসপন্সিবিলিটি দিলাম, লিডার বলবে চলো আমরা সবাই একটা রেসপন্সিবিলিটি নেই। বস ইনফর্ম করে, লিডার ইনভলভ করে। যে ইনভলভ করবে সে লিডার হবে, যে ইনফর্ম করবে। আপনি ইনফর্ম করলেন কালকে মিস্টার আসিফের ট্রেনিং আছে সকাল 10টায়, তোমরা সকাল 9:30টার মধ্যে অফিসে চলে এসো। আপনি লিডার হিসেবে আপনার টিমকে বলে দিলেন, আপনার লিডার আপনার টিমরা কিন্তু সকাল 9:30টায় চলে আসছে এবং আপনি আসছেন সকাল 10:30টায়। আপনি কি লিডার হতে পারবেন কোনোদিন? আপনি কি কোনোদিন লিডার হতে পারবেন শাহাদাত? নো নো স্যার, এখন দিব মনে করেন যে কথা বলছেন কি? কেউ কথা বলছে, ফোনে কথা বলছে, ওকে। সো মুভিং অন, আমি একটু আগে বাড়ি, আমি এখানে একটু সময় নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। সো লিডাররা ইনভলভ করে। আচ্ছা, কে যেন ফোনে কথা বলছেন, কথা বলবেন তো না। স্যার আমি ভুলিয়ে করব, আর কালকে তো আমি করতেছি। ওরে বাবা, একটু আনমিউট করে দেন। ও স্যার 7 মিনিট আছে এই সেশনের। আচ্ছা আমি আনমিউট করে দিচ্ছি। 7 মিনিট আছে এই সেশনের। 7 মিনিট না? জি জি। কবে আসবে স্যার? ওরে আচ্ছা, বাবা, কথা বলছেন কি? একটু থামেন না। ওকে 7 মিনিট আছে। স্যার আপনি তো 1000 টাকা স্যার কম দিলেন। ও যে মোবাইলে ছিল আচ্ছা, দিব না। সবাইকে মিটিং এ জয়েন করে কথা বললো কেন স্যার? সবাইকে একটু মিউট করে দেন। সবাইকে মিট করে দিলাম। ওকে, এবার আমি বলি, সবাই মিট। ওকে, আমি যেখানে ছিলাম, ওকে সবাই মিট হয়ে গেছে। হ্যাঁ, শাহাদাত ভাই হাত দেখান, শুনতে পাচ্ছেন? হাত দেখান। ওকে, ভেরি গুড। সো আমি যেখানে ছিলাম আর কি, যে লিডাররা ইনভলভ করবে, বসরা ইনফর্ম করবে। আপনি যদি আপনার টিমকে অর্ডার দেন তুমি এটা করো ওইটা করো, বাট আপনি যদি এখানে না থাকেন তাহলে আপনি অনেকটা বস হয়ে গেলেন। আপনি বললেন তোমরা ট্রেনিং এ চলে এসো কালকের মধ্যে, এবং আপনি যদি ট্রেনিং এ না আসেন, আপনার টিম যদি চলে আসে, তাহলে আপনি ইনফর্ম করলেন, তাদেরকে ইনভলভ করলেন না। শাহাদাত ভাই কি আছেন না চলে গেছেন? হ্যালো, ওকে। তো
সো মুভিং অন, দেখুন এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে। এখানে এক্সাম্পলটা হচ্ছে ভেরি সিম্পল। কি বলে, বস বলবে লেটস গো, হ্যাঁ, বস বলবে গো, লিডার বলবে লেটস গো, রাইট রাইট রাইট। সো এইটা দেখুন, লিডার, দেখুন ডান দিকের ছবিটা হচ্ছে লিডার, সবাই সমান, কিন্তু বসের ভিতরে একটা সুপিরিয়রিটি থাকবে, ভাব থাকবে, অর্ডার দেওয়ার চেষ্টা করবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি অর্ডার দেন, ইনফর্ম করেন, আপনি সবাইকে বললেন আসতে, আপনি নিজেই না আসলেন, আপনি ফোনে সবাইকে অবহিত করে দিলেন কালকে মিটিং আছে, তোমরা সবাই সময়ে চলে আইসো, কিন্তু আপনি সময় মতো আসলেন না, তাহলে আপনি কিন্তু ইনভলভ করতে পারলেন না, তাদেরকে ইনভলভ করে দিলেন। আপনাকে সবার আগে আসতে হবে, সবার পরে যেতে হবে, যে কোনো রেসপন্সিবিলিটিতে আপনাকে সাথে থাকতে হবে, তখন আপনি লিডারশিপিং হবে। এবং যখন লিডারশিপিং হবে তখনই লং টার্ম সাকসেস হবে। বিকজ আপনি যাই করবেন, শাহাদাত ভাই শুনছেন না, আপনি যাই Yes, করবেন yes. আপনার টিমটা কিন্তু তেমনই হবে। ডুপ্লিকেশন চলে আসছে। আপনি যদি এই বিজনেসে সময় দেন, টাইম স্পেন্ড করেন, নিয়ম মোতাবেক চলেন, আপনার টিম কিন্তু আপনার টিম কিন্তু সময় দিবে, টাইম দিবে, পাঞ্চুয়াল থাকবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি, ইউ হ্যাভ টু স্পেন্ড মানি। আপনি যদি বিজনেস করতে যে টাকা ইনকাম করেন এবং সেই বিজনেসটাকে বড় করতে যে আপনি যদি টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার টিমও টাকা ইনকাম করবে, টাকা ইনভেস্ট করবে। আপনি যদি টাকা ইনকাম করেন বাট আপনি যদি কিপটামি করেন, ইনভেস্টমেন্ট না করেন, আপনার টিমও আপনার কাছ থেকে শিখবে এবং তারাও টাকা খরচ করতে চাইবে না। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। আপনি যেমন হবেন আপনার টিম কিন্তু তেমন হবে। আপনি যদি আপনার আপলাইন লিডারকে সম্মান করেন, রেসপেক্ট করেন, আপনার টিম মেম্বার তার আপলাইনকে সম্মান করবে, রেসপেক্ট করবে। আপনি যদি আপনার আপলাইনকে সম্মান না করেন, রেসপেক্ট না করেন, তার মুখের সামনে ভালো কথা বলেন, পিছনে খারাপ কথা বলেন, আপনার টাইম ডাউনলাইন লিডাররাও আপনার ব্যাপারে মুখে আপনাকে প্রশংসা করবে, পিছনে আপনাকে নিয়ে খারাপ কিছু বলবে। আপনি যেমন হবেন আপনার টিম তেমন হবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। আপনি যদি বই পড়েন, ট্রেনিং নেন, ট্রেনিং গুলা ডুপ্লিকেশন করেন, আপনার টিমও সেম কাজটা করবে। আপনি যদি না করেন আপনার টিমও করবে না। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনে। আপনি যদি মিটিং অ্যাটেন্ড করেন, আপনি যদি ট্রেনিং অ্যাটেন্ড করেন, মিটিং এ আপনি যদি সবার আগে আসেন, ট্রেনিং এ যদি সবার আগে আসেন, মিটিং এ সবার আগে আসলেন, সবার পরে গেলেন, আপনার টিমও মিটিং অ্যাটেন্ড করবে, ট্রেনিং অ্যাটেন্ড করবে, তারাও মিটিং এ সবার আগে আসবে এবং সবার পরে যাবে। আপনি যাই করবেন আপনার টিম তাই করবে। হোয়াট ইউ উইল ডু, your team will do, because বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। আমাদের বিজনেসটা কেন বড় হচ্ছে না? বিকজ আমাদের ডুপ্লিকেশনটা হয় না। ডুপ্লিকেশনটা কে নষ্ট করে? অ্যাজ এ লিডার হিসেবে আমি এবং আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন এবং আপনার টিমকে প্রোডাক্ট ইউজ করতে বলেন, তারাও প্রোডাক্ট ইউজ। আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন, শুধু প্রোডাক্টের ব্যাপারে গল্প করেন, তাহলে আপনার টিমও প্রোডাক্ট ইউজ করবে না, তারাও শুধু প্রোডাক্টটাকে নিয়ে গল্প করবে। আপনি যা করবেন আপনার টিম তাই করবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। আপনি যদি সেলস করেন, আপনি যদি টার্গেট অ্যাচিভ করেন, আপনি যদি সেলসটাকে প্রমোট করেন, আপনার টিমও সেলস করবে, টার্গেট অ্যাচিভ করবে, তারা সেলসটাকে প্রমোট করবে। আপনি যদি সেলস না করেন, সেলসটাকে প্রমোট না করেন, শুধু বড় বড় কথা বলেন, আপনার টিমও সেলস করবে না, সেলসকে প্রমোট করবে না, আপনার মতো শুধু বড় বড় কথা বলবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশন। আপনি যদি টুলস ইউজ করেন, আপনি যদি ভালো ড্রেস আপে থাকেন, আপনার হাতে একটা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে প্রোডাক্টের ব্রোশিয়ার থাকে, কোম্পানি কাগজপত্র থাকে, আপনি যদি টুলস ইউজ করেন, আপনার টিম টুলস ইউজ করবে। আপনি যদি টুলস ইউজ না করেন, আপনার টিমও টুলস ইউজ করবে না। আপনি যাই করবেন আপনার টিম তাই করবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। আপনার অ্যাটিটিউডটা যদি পজিটিভ হয় যে কোনো সিচুয়েশনের, আপনার টিমও আপনার থেকে শিখবে তাদের অ্যাটিটিউডে পজিটিভ হবে যে কোনো সিচুয়েশনে। আপনার যদি অ্যাটিটিউড নেগেটিভ হয় যে কোনো সিচুয়েশনে, আপনার টিমের অ্যাটিটিউডটাও নেগেটিভ হয়ে যাবে। বিকজ আপনি যাই করবেন আপনার টিম তাই শিখবে এবং আপনার মতোই আপনার টিম হবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। আপনার ভিতরে যদি ড্রেস কোড থাকে, আপনার টিমের মধ্যে ড্রেস কোড থাকবে। আপনি যদি একটা ময়লা স্যান্ডেল এবং হলুদ রঙের গেঞ্জি পরে রেগুলার অফিসে চলে আসেন, আপনার টিম আপনাকে দেখবে এবং আপনার মতোই শিখবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। আপনার ভিতরে যদি ক্যারেক্টার থাকে, এথিক্স থাকে, আপনি কথার সাথে কাজে মিল রাখেন, আপনি যদি কমিটেড থাকেন, আপনি মানুষকে যা বলেন আপনি তা করেন, আপনার টিম আপনার কাছ থেকে শিখবে এবং তারাও আপনার মতো হবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। আপনার ভিতরে যদি ড্রিম থাকে, গোল থাকে, প্ল্যান থাকে, আপনার টিমের মধ্যে থাকবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশন। আপনি যদি কোম্পানিকে সম্মান করেন, কোম্পানি পিপলকে সম্মান করেন, আপনার টিমও কোম্পানিকে সম্মান করবে এবং কোম্পানি পিপলকে সম্মান করবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। আপনি যদি কোম্পানিকে সম্মান না করতে পারেন, পিপলকে সম্মান না করতে পারেন, তাহলে তারাও করবে না। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশন। আপনি যদি সিস্টেমটাকে ফলো করেন, আপনার টিম সিস্টেমটাকে ফলো করবে। আপনি সিস্টেমের বাইরে যদি কাজ করেন, আপনার টিম সিস্টেমের বাইরে কাজ করবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের, রাইট? আপনি যাই অ্যাক্টিভিটি করবেন, আপনার যাই এক্সপিরিয়েন্স হবে, আপনার টিম তাই করবে। বিকজ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। যেহেতু সময় কম, তাই আমি অনেক স্পিডে বলছি। এবং একটা কথা যেটা বলেছিলাম আপনি ভুলবেন না, ক্লিয়ারিটি ইজ এ পাওয়ার। আজকে ফেসবুকে স্ট্যাটাসে আপনাদের দেওয়ার কথা বলেছি, এটা যাতে আমরা না বলি। যদি ডুপ্লিকেশন ঠিক মতো না হয়, তাহলে আমাদের বিজনেস অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না। বিজনেস অ্যালাইনমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? দেখুন, একটা গাড়ি যখন রাস্তায় চলে, চারটা চাক্কা কিন্তু আগে গেলে গাড়িটা আগে বাড়ে।
গাড়ি যখন থেমে যায় চারটা চাকা থেমে যায়, গাড়ি যখন ডান দিকে যায় চারটা চাকা ডান দিকে, গাড়ি যখন বাম দিকে যায় চারটা চাকা বাম দিকে, গাড়ি যখন পিছনে আসে চারটা চাকা পিছনে আসে। রাইট অর রং? Yes. সো যদি ডুপ্লিকেশনটা ঠিক না থাকে তাহলে আপনার বিজনেস অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যায়। বিজনেস অ্যালাইনমেন্ট বলতে বোঝানো হচ্ছে ওয়ার্ল্ড উইন্ড অ্যাসোসিয়েশন একটা অ্যাসোসিয়েশন, আপনি চাচ্ছেন সবাইকে নিয়ে সোজা যেতে, 10 জন সোজা যাচ্ছে, কয়েকজন বামে চলে যাচ্ছে, কয়েকজন ডানে চলে যাচ্ছে, আপনি সবাইকে বলছেন থামতে, কেউ না থেমে কেউ নিজের মতো যাচ্ছে, কেউ মন গড়া ভাবে কাজ করতেছে, নিজের একটা সিস্টেম তৈরি করে ফেলেছে, নিজের একটা মোটিভেশন করে ফেলেছে। এবং যখন বিজনেস অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না আপনার সফলতা আসবে না। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য আপনার বিজনেস অ্যালাইনমেন্টটা ঠিক থাকা দরকার অনেক। আপনি যদি সোজা যান আপনার টিম মেম্বার সবাই সোজা যাবে, আপনি যদি থেমে যান সবাই থেমে যাবে। আপনি যদি অ্যালাইনমেন্ট, আমি আর 1 মিনিট হ্যাঁ, 2 মিনিট। বিজনেস অ্যালাইনমেন্টটা যদি না থাকে তো আমাদের সফলতা কেন আসে না? আমাদের টিমের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকে না। আপনি চাচ্ছেন সবাইকে নিয়ে সোজা যেতে, হয়তোবা 10 জন সোজা যাচ্ছে, 10 জন বাইরে চলে যাচ্ছে, 10 জন ডাইনে চলে যাচ্ছে। অনেকে নিজের মতো করে মন গড়া একটা সিস্টেম করে কাজ করতেছে, নিজের মন মানানো মোটিভেশন দিচ্ছে, নিজের মন মানানো ডুপ্লিকেশন করছে, এবং এটার জন্য সফলতা হয় না। সো আমি হচ্ছি ফখরুদ্দিন আসিফ, আমি ফেসবুকে আছি, আমার একটা পেজ আছে লিড উইথ ফখরুদ্দিন আসিফ, এবং আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি নতুন করে ভিডিও ব্লগিং শুরু করেছি। শাহাদাত ভাইয়ের মুখে হাসি দেখেন, এবং উনি আরেকজন ছিল যিনি আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছেন আসিফ ভাই ভিডিও দেন ভিডিও দেন। তো আশা করা যায় মাসে 4টা-5টা ভিডিও পাবেন। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলকেও ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে নিতে পারেন, ফখরুদ্দিন আসিফ টাইপ করলে ইউটিউবে চলে আসবো, বা পরে আমি অ্যাড্রেস দিয়ে দিব। আর ফেসবুকে আমি আছি লিড উইথ ফখরুদ্দিন আসিফ, দিলে আমার পেজ চলে আসবে, আপনি পেজটাকে লাইক দিলে ভিডিও অথবা যে কোনো অ্যাক্টিভিটির সাথে আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন। ওকে এভরিবডি, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আসসালামু আলাইকুম। আই হোপ ইনশাআল্লাহ সবাই করতালি দিয়ে কাঙ্ক্ষিত দাও। আমি আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের লিগ্যাল স্বপ্নটা সবাইকে অ্যাচিভ করিয়ে দেবে। শুধু ট্রেনিং নিলে হবে না, এই ট্রেনিংটাকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলেই সফলতাটা আসবে। ওকে এভরিবডি, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস বস একটা প্রশ্ন আছে। জি। একটা প্রশ্ন বলতে এখানে অনেক ইয়াং এন্টারপ্রেনার আছে যারা স্টুডেন্ট, যদি লাস্ট 1 মিনিটে যারা স্টুডেন্ট আছে নেটওয়ার্ক মার্কেটিং এ জাস্ট আসছে তাদের জন্য এক কথা কোনো একটা পরামর্শ দিবেন যে তারা এখন কিভাবে কাজটা করবে? আমাদের দেশে যারা স্টুডেন্ট তারা একটু ডিস্ট্রাক্টেড, কি করবে, কি হবে, কোথায় যাবে, করতেছে বিবিএ, করতেছে জব, পড়তেছে এক সাবজেক্টে, স্বপ্ন হচ্ছে আরেক জায়গায়। তো স্টুডেন্টের জন্য আমার যেটা টিপস হবে যে ক্লিয়ার হওয়া, ক্লিয়ারিটি যেটা তুলে ধরলাম। আর স্টুডেন্টের জন্য যেটা বলবো, ধরুন যে আপনি একজন স্টুডেন্ট, এখন আপনি যদি ইউরোপ আমেরিকাতে পড়াশোনা করতে যান তাহলে পড়াশোনার পাশাপাশি কি করেন? আপনার যে অতিরিক্ত সময়টা আছে আপনি অতিরিক্ত সময়টা কিন্তু ব্যয় করেন না, আপনি অতিরিক্ত সময়টা ওইখানে পার্ট টাইম জব করেন। কিন্তু যখন আপনি বাংলাদেশে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে থাকেন, পড়াশোনার পাশাপাশি আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ান, আড্ডা দেন। সো ইউ আর এ সেম পিপল উইথ দ্য টু সাইকোলজি। অ্যাজ এ স্টুডেন্ট যখন আপনি ইউকে তে যাচ্ছেন, পড়াশোনার পাশাপাশি আপনি সময় দিচ্ছেন পার্ট টাইম জবে, আর যখন আপনি বাংলাদেশে থাকছেন পড়াশোনার পর যে আপনার অফুরন্ত সময় আছে সেটাকে নষ্ট করছেন। সো ইউ আর এ 2% লজিকা নিয়ে আসেন। আপনার পড়াশোনা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, পড়াশোনার পাশাপাশি যে অতিরিক্ত অপরচুনিটির সাথে কাজ করলে আপনার মতো অন্য স্টুডেন্টরা 5 বছর পর গ্রাজুয়েট হবে, এবং আপনি গ্রাজুয়েশন করতে করতে আপনার ভিতরে লিডারশিপিং কোয়ালিটি চলে আসবে, অনেক ট্রেনিং এর মাধ্যমে আপনার সেলস স্কিল চলে আসবে, পিপল হ্যান্ডলিং চলে আসবে। অন্যরা যখন জব খুঁজে বেড়াবে আপনি চিন্তা করবেন কিভাবে মানুষকে জব দেওয়া যায়। ওকে, সো এটা ছিল আমার পরামর্শ। থ্যাংক ইউ সো মাচ বস। আজকে অনেক কি বলে অনেক লম্বা সময় আমাদেরকে দিলেন, এবং মাঝখানে জি। আমাদের কারণে একটু ডিস্টার্ব হয়েছে। নেক্সট টাইম জি। ইনশাআল্লাহ এই ধরনের ডিস্টার্ব হবে না। আমরা 100% প্রস্তুতি নিয়ে কি পরবর্তী সময় মিটিং মিছিল করব। তো আশা করি আপনি যে আপনার সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও দিচ্ছেন বা সামনের দিকে দিবেন আমরা এগুলাকে ফলো করব, এবং সঠিক দ্বারা একটা ডাইরেক্ট সেলিং আমরা বাংলাদেশে আমাদের মাধ্যমে এস্টাবলিশ করতে চাই আপনাদের সহযোগিতায়। তো বিশেষ করে আজকে যারা সবাই অংশগ্রহণ করছেন, আমি দুঃখ প্রকাশ করছি যে এখানে অনেকে আমার মোবাইলে মেসেজ পাঠাইছে যে ওরা ঢুকতে পারতেছে না, কারণ আমার অনেক অ্যাসোসিয়েট অনেক ঢুকতে পারে নাই, কারণ 100+ ঢোকার সুযোগ হয় নাই। তো আমি অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছি আমাদের একটা রেজিস্টার আইডির জন্য, যেখানে আমরা 500-র মতো লোক নিয়ে কি মিটিং করার লং টাইম কোনো কাটাকাটি হবে না করব।
হ্যাঁ, এবং মজার ব্যাপারটা হচ্ছে যে আপনারা ওয়ার্কশপও করতে পারেন, বিকজ মোটিভেশনটা হচ্ছে ওয়ার্কশপের ভিতরে অনেক ডিপে যাওয়া যায়, অনেক ক্লিয়ার করা যায়। তো যাই হোক, এগুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আর বস বাট আমি অলরেডি চেষ্টা করছি আপনাদের ওয়ার্কশপের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হোক। ওয়ার্কশপের বিষয়ে কথা হয়েছে অলরেডি। আপনার বিষয় নিয়ে গতকালকে না আজকে যথাসম্ভব একবারে ম্যানেজমেন্টের সাথে আলোচনা হয়েছে, আমার সাথে রাত্রে কথা হয়েছে। তো আশা করি যেটা মৌখিক আলোচনা হয়েছে এটা আশা করি চূড়ান্ত হয়ে যাবে। আমরা প্রিপারেশন নিচ্ছি ইনশাআল্লাহ। তো এটা বলেন শাহাদাত ভাই, আজকের ট্রেনিংটা ইফেক্ট কেমন হলো এবং সবার কাছে কেমন লেগেছে? বিকজ আমি আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কাজ করেছি, আমি ডিফারেন্ট ভাবে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি। সো ফার এটার ইফেক্টটা কেমন, আপনার পারসেপশনটা বা আপনার মতামতটা বা আপনার অনুভূতিটা? আমার বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আজকে অন্যান্য দিনের চাইতে আপনি আরেকটু সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছেন, আরেকটু সহজ ভাবে ক্লিয়ার করার চেষ্টা করছেন। তো আমি আশা করি যে অনেক ছোটখাটো ভুলগুলো আছে আমরা করি, আজকে অনেকগুলো বিষয় কি আপনি তুলে ধরছেন, যে বিষয়গুলো যদি আমরা মেইনটেনেন্স করি। আমার ট্রেনিংটা অলরেডি রেকর্ডিং হয়েছে, আমি এটাকে সিস্টেম করে এটাও ইউটিউবে দিব। তো অনেকে রিকোয়েস্ট কিন্তু করছে এটা ইউটিউবে দিলে আমার মনে হচ্ছে যেহেতু ইউটিউবে দিবেন, তো আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনার সাথে ফোনে কথা বলবো। ডন ভাইকে একটু ওপেন করেন, ডন ভাইয়ের স্পিকারটা ওপেন করেন। ডন ভাই বড় ভাই মুরব্বি, উনি কথা না বলে দাদুরা থেকে যায়। জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ডন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো আজকে ট্রেনিং সেশনটায় ছিলাম, আর এদিকে আমার অন্যান্য মোবাইলে বারবার মেসেজ আসতেছে, বস ইন করতে পারতেছি না। এটার একটা জ্বালা আমার প্রতিনিয়ত হয়েছে। তবে সবচেয়ে যে জিনিসটা হচ্ছে কি, সত্যি কথা বলতে ভালোবাসার মানুষগুলা যখন পারফেক্ট কথাগুলো নিয়ে আসে বর্তমান প্রেক্ষাপটে, যেখানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে চলতেছে, সেখানে যখন আসিফ ভাই আমাদের সাথে এসে দুটা কথা বলছে, আমি বিশ্বাস করি আগামী দিনে যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতেছি, বিশেষ করে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ভেস্টিজ তো একটা বড় প্ল্যাটফর্ম, এটা আসিফ ভাইয়ের মধ্যেও আমরা জানছি। তো আমি আমার এই অ্যাভব 50+ এজে এসে আমি এমন একটা জায়গায় নিজেকে এখন নিয়ে আসছি, আমি বিলিভ করি যে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আমি চলে যাওয়ার পরও আমার পরিবারকে আমি একটা সেটেল জায়গায় রেখে যেতে পারবো। এই কনফিডেন্সটা আমার এখানে আছে, যেটা অন্য কোনো কোম্পানিতে বাংলাদেশে বসে কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। বাট আমি এখন থেকে ভেস্টিজে যে অবস্থানে আছি, আমি বলতে পারি যে আমার পরবর্তীতে আমার পরিবার ভেস্টিজের পতাকা উড়াইতে পারবে, আমার সন্তান এই ভেস্টিজের আয় তার জীবন চালাইতে পারবে, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কারণ আমার দীর্ঘ 19 থেকে 20 বছরের পথ চলাতে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উত্থান এবং পতনগুলো দেখেছি, এবং আসিফ ভাইও খুব ভালো করে জানে বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কতটুকু নোংরা। আমি নোংরাই বলবো, কারণ উনিও চেষ্টা করছে একটা ডুবে যাওয়া নৌকাকে তীরে ফেরানোর জন্য, উনিও চেষ্টা করছিলেন, কিন্তু সততার জায়গাটায় উনিও ব্যর্থ হয়েছে। নাকি আসিফ ভাই? আমি বোধহয় ভুল বললাম না নাকি? যাক, আসলে লাইফে তো মানে আমি একটা জিনিস শিখেছি যে ব্যাড এক্সপিরিয়েন্স বা গুড এক্সপিরিয়েন্স বলতে কিছু নেই, সবই হচ্ছে লার্নিং এক্সপিরিয়েন্স। সো লাইফে লার্নিং এক্সপিরিয়েন্সের মাধ্যমেই আমাদের পরিপূর্ণতা আসে। ইংরেজিতে একটা কথা আছে, এক্সপিরিয়েন্স মেক ইউ স্মার্টার। মানে আপনি যতই শিক্ষিত হন বা যতই আপনি জেনে যান, অভিজ্ঞতা কিন্তু অনেক বড় একটা জিনিস। সো লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, অবশ্যই ওই এক্সপিরিয়েন্সটা আমাকে এগিয়ে নিয়ে যাবে। আপনাকে আমি হ্যালো সালাম দেওয়ার জন্যই ফোন দিলাম এবং দোয়া নেওয়ার জন্য ফোন দিলাম। দোয়া করবেন ইনশাআল্লাহ। না 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 ভাই, এই কথা বলা যাবে না, দোয়া নয়। তবে আমি আজকে ট্রেনিং এর সম্বন্ধে যে কথাটা একটু বলার চেষ্টা করব, সেখানে কয়েকটা ধাপের প্রতি আপনার যে বিশেষ যে বক্তব্য ছিল, যেটা হচ্ছে ইনভলভ, হ্যাঁ, এই জায়গাটায় আসলে আমাদের বড্ড অভাব, আসলে আমাদের অভাব। আমরা যদি এই জায়গায় এই 2 মাসে যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে আমি বিলিভ করি আমাদের সকলের টিম দুরন্ত গতিতে সৎভাবে সামনে আগাবে। ধন্যবাদ শাহাদাত ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে আসিফ ভাইয়ের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। এভরিবডি, আর যারা আজকে শ্রোতা এবং দর্শক যারাই এখন আছেন, সকলকে আমার পক্ষ থেকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেছেন অনেকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওকে ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।